আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায় হতে ঢাকা বোর্ড 2022 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে প্রতিনিয়ত হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা অঙ্কগুলোর সমাধান আপলোড করা হচ্ছে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের হিসাব বিজ্ঞানের প্রস্তুতির জন্য অনেকটা সহায়ক হবে। আমরা প্রথমে ঢাকা বোর্ড 2022 সালে হিসাবের বইসমূহ অধ্যায় হতে যে অঙ্কটি এসেছে তার প্রশ্নটি পড়ে নিব। 2021 সালের এপ্রিল মাসে জনাব সৈকত এর ব্যবসায়ী সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এক্ষেত্রে 2021 সালের এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বেশ কিছু লেনদেন রয়েছে। সেই সাথে ক, খ, গ তিনটি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে প্রদত্ত নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আর গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। তাহলে এখানে তিনটি কাজ সম্পন্ন করতে হবে। তাহলে ক নম্বরের প্রথম কাজটি হচ্ছে প্রদত্ত নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করা। তাহলে ক নম্বরের কাজটি করার জন্য অর্থাৎ নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করার জন্য সমাধানে এসে ক নম্বরে প্রদত্ত নগদ বাট্টার পরিমাণ নির্ণয় এই শিরোনামে একটি চক প্রস্তুত করতে হবে। প্রথম ঘরটি তারিখ, এরপরে হচ্ছে বিবরণ টাকা টাকা। এরপর এখানে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো আছে আমরা প্রথমে লেনদেনগুলো পড়ে নিব। জনাব সৈকত নগদ 45,000 টাকা এবং 65,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। 5 তারিখ হচ্ছে উর্মি ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা, যার মধ্যে নগদে 20,000 টাকার, চেক মারফত 15,000 টাকার এবং ধারে 15,000 টাকার পণ্য। এরপরে হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। 18 তারিখে বলা হচ্ছে জনাব সাগরের নিকট পণ্য বিক্রয় 28,000 টাকা। 21 তারিখে বলা হচ্ছে নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। 22 তারিখে লেনদেনটি হচ্ছে উর্মি ট্রেডার্সের নিকট আমাদের দেনা 15,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 14,500 টাকা পরিশোধ করা হলো। আর 27 তারিখে লেনদেনটি হচ্ছে জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। আর 30 তারিখ হচ্ছে চেক মারফত কর্মচারীর বেতন প্রদান 12,000 টাকা। তাহলে যে লেনদেনগুলো প্রশ্নে রয়েছে তার মধ্যে 27 তারিখের যে লেনদেনটি আছে সেই লেনদেনে প্রদত্ত নগদ বাট্টার বিষয়টি জড়িত রয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। তাহলে উপরে যে লেনদেনগুলো আছে সেখান থেকে দেখে নিতে হবে সাগরের নিকট আমাদের কত টাকার পাওনা ছিল। তাহলে 18 তারিখের লেনদেন খেয়াল করলে দেখা যাবে সাগরের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে 28,000 টাকা। এই টাকাটা সাগরের কাছ থেকে পাওনা ছিল। আবার এটার উপর 5% বাট্টায় পূর্ণ নিষ্পত্তি হয়েছে। তাহলে আমাদের সাগরকে প্রদত্ত বাট্টার পরিমাণ হবে 28,000-এর 5%। 28,000-এর 5% হচ্ছে 1,400 টাকা। আমাদের প্রদত্ত বাট্টার পরিমাণ হবে 1,400 টাকা। এটা ছিল ক নম্বরের কাজ। ক নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে সকল লেনদেনের মধ্যে নগদ প্রাপ্তি ঘটেছে সে সকল লেনদেন দ্বারা আমাদের একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে হবে। এই কাজটি সম্পন্ন করার জন্য খ নম্বরে এসে জনাব সৈকত নগদ প্রাপ্তি জাবেদা এই শিরোনামে নগদ প্রাপ্তি জাবেদার একটি চক প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে নগদ প্রাপ্তি জাবেদার চকটির ঘরগুলো হবে, প্রথম ঘরটি হচ্ছে তারিখ, এর পরবর্তী ঘরটি হবে ক্রেডিট হিসাব কাজ, তার পরবর্তী ঘর হবে সূত্র, এরপরে হচ্ছে নগদ ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে শুধুমাত্র যে লেনদেনগুলো নগদের প্রাপ্তির লেনদেন আছে শুধুমাত্র সে লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। আমাদের প্রশ্নে যে লেনদেনগুলো রয়েছে সেখানে 1 তারিখের লেনদেনটাতে জনাব সৈকত নগদ 45,000 টাকা ও 65,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এবং এর পরবর্তী নগদ প্রাপ্তিটি রয়েছে হচ্ছে 21 তারিখ, নগদ পণ্য বিক্রয় 40,000 টাকা। এবং এর পরবর্তী নগদ প্রাপ্তিটি রয়েছে সেটি হচ্ছে 27 তারিখ, জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। শুধুমাত্র এই তিনটি লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ নগদ প্রাপ্তি হিসেবে শুধুমাত্র এই তিনটি লেনদেনই আছে। তাহলে এখানে তারিখের ঘরে এসে প্রথমে 2021 এপ্রিলের 1 তারিখ
যেহেতু 45,000 টাকার নগদ এবং 65,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়েছে, তাই এটির ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখতে হবে মূলধন। তাহলে 45,000 টাকার নগদ এবং 65,000 টাকার ব্যাংক জমা দুইটা যোগ করলে আমার নগদ হচ্ছে 1,10,000 টাকা। এখানে মূলধনের কোনো ঘর নাই ক্রেডিট পাশে, তাই এটি অন্যান্যের ঘরে লিখতে হবে। নগদের ঘরে 1,10,000 টাকা, মূলধনের ঘর না থাকায় অন্যান্যের ঘরে 1,10,000 টাকা। এর পরবর্তীতে 21 তারিখের লেনদেনটিতে বলা ছিল নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, তাই 21 তারিখে সেখানে বিক্রয় লিখতে হবে। নগদের ঘরে 40,000 টাকা বসবে এবং বিক্রয়ের ঘর আসে ক্রেডিট পাশে, তাই ক্রেডিট করে 40,000 টাকা বসবে। এর পরবর্তীতে 27 তারিখের লেনদেনটি ছিল জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। তাহলে জনাব সাগরের কাছে আমাদের বাকিতে বিক্রয়ের পরিমাণ ছিল 28,000 টাকা। সেই 28,000 টাকার 5% বার্তায়, অর্থাৎ 28,000 টাকার 5% 1,400 টাকা বার্তা দেওয়ার পরে আরও 26,600 টাকা আদায় হয়। তাহলে 27 তারিখ জনাব সাগর নগদ আদায় হয়েছে 26,600 টাকা। 28,000 টাকা থেকে 1,400 টাকা বিয়োগ করলে 26,600 টাকা আসবে। প্রদত্ত বার্তার ডেবিট হচ্ছে 1,400 টাকা এবং প্রাপ্য হিসাব বরাবর ক্রেডিট পাশে বসে যাবে। এরপরে যোগফলগুলো নামিয়ে দেব। নগদের উপর যোগ করলে 1,76,600 টাকা হবে। প্রদত্ত বার্তা ডেবিটে 1,400, বিক্রয় ক্রেডিটে 40,000, প্রাপ্য হিসাব ক্রেডিট 28,000, অন্যান্য হিসাব ক্রেডিট 1,10,000। এটি ছিল খ নম্বরের কাজ। গ নম্বরের কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। নগদান বইয়ের মধ্যে আমাদের এখানে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে হবে। তার কারণ হচ্ছে এখানে 27 তারিখে যে লেনদেনটি রয়েছে ওই লেনদেনের সাথে বার্তা যুক্ত রয়েছে। বার্তা যুক্ত থাকায় একটি 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে হবে। গ নম্বরের কাজটি সম্পন্ন করার জন্য জনাব সৈকত 3 ঘোড়া নগদান বই এই শিরোনামে 3 ঘোড়া নগদান বইয়ের একটি ছক প্রস্তুত করতে হবে। এখানে ডেবিট এবং ক্রেডিট দুটি পাশ থাকবে। ডেবিট পেশাগুলো হচ্ছে তারিখ, প্রাপ্তি, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। আর ক্রেডিট পেশাগুলো হচ্ছে তারিখ, প্রদান, বাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখান থেকে যেগুলো নগদ প্রাপ্তি থাকবে সেগুলো ডেবিট পাশে লিখতে হবে, আর যেগুলো নগদ প্রদান থাকবে সেগুলো ক্রেডিট পাশে লিখতে হবে। প্রশ্নে উল্লিখিত রয়েছে 1 তারিখে জনাব সৈকত 45,000 টাকার নগদ এবং 65,000 টাকার ব্যাংক এনে ব্যবসা শুরু করেছিলেন। তাই যেহেতু এটি ব্যবসায় এসেছে, প্রাপ্তি ঘটেছে, তাই ডেবিট পাশে বসবে 2021 এপ্রিল 1। নাম হয়েছে মূলধন হিসাব। নগদ আনয়ন করেছে 45,000 টাকা, ব্যাংক জমা রয়েছে 65,000 টাকা। তাহলে 45,000 টাকা নগদের ঘরে বসলো, 65,000 টাকা ব্যাংক জমার ঘরে বসলো। 5 তারিখের লেনদেনটি ছিল উর্মি ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা, যার মধ্যে হচ্ছে নগদে 20,000, চেক মারফত 15,000 আর ধারে 15,000 রয়েছে। ধারে 15,000 টাকাটি আমাদের নগদান হিসাবে আসবে না, আর নগদ এবং চেক মারফত যে দুটি ক্রয় করা হয়েছে সে দুটি এখানে আসবে। পণ্য ক্রয় করা হলে টাকা চলে যায়, তাই সেটি প্রদান অংশে অর্থাৎ ক্রেডিট পাশে বসাতে হবে। তাহলে ক্রেডিট পাশে এসে 2021 এপ্রিলের 5 তারিখ নাম হলো ক্রয় হিসাব। এটি নগদে 20,000 টাকা এবং চেকের মাধ্যমে 15,000 টাকা ক্রয় করা হয়েছে, তাই নগদের ঘরে 20,000 এবং ব্যাংকের ঘরে 15,000 টাকা বসলো। এর পরবর্তী লেনদেনটি হচ্ছে 12 তারিখ। এটি হচ্ছে ব্যাংকে নগদ জমা দেওয়া হলো 25,000 টাকা। ব্যাংকের নগদ টাকা জমা দেওয়া হলে একদিকে ব্যাংকে জমা টাকার পরিমাণ বেড়ে যাবে এবং অপরদিকে প্রতিষ্ঠান হতে নগদ টাকার পরিমাণ কমে যাবে। আমাদের লেনদেনের সাথে যদি ডেবিট ক্রেডিটের নগদ এবং ব্যাংক এই দুটি হিসাব যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলে থাকি। তাহলে 12 তারিখের এই লেনদেনটি কন্ট্রা এন্ট্রি হিসেবে নগদান বইয়ে দেখাতে হবে। তো এই এপ্রিলের 12 তারিখে এসে নগদান হিসাব বলে ব্যাংকের ঘরে টাকা বসানো হলো 25,000 টাকা। আবার একইভাবে ক্রেডিট পাশে এপ্রিল 12 তারিখে এসে ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা বসানো হলো 25,000 টাকা। ব্যাংক হিসাবে টাকা বেড়ে যাবে, টাকা জমা দিলে, তাই ডেবিট পাশে বসেছে। নগদ থেকে টাকা কমে যাবে, তাই নগদের ঘরে ক্রেডিট পাশে বসেছে। 12 তারিখের পরবর্তী লেনদেনটি হচ্ছে 18 তারিখ জনাব সাগরের নিকট পণ্য বিক্রয় 28,000 টাকা। এই 28,000 টাকার পণ্য বিক্রয় হচ্ছে ধারে বিক্রয়। এখানে ব্যক্তি হিসেবে সাগরের নাম উল্লেখিত আছে, তাই এটি নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। 21 তারিখের লেনদেনটি হচ্ছে নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। এটি নগদে পণ্য বিক্রয়, এটার দ্বারা প্রাপ্তি ঘটেছে, এটি অন্তর্ভুক্ত হবে। তাই ডেবিট পাশে এসে 21 তারিখ বিক্রয় হিসাব বলে নগদের ঘরে 40,000 টাকা লিখতে হবে। 21 তারিখের পরবর্তী লেনদেনটি হচ্ছে 22 তারিখ উর্মি ট্রেডার্সের নিকট আমাদের দেনা 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা পরিশোধ করা হলো। এটি যেহেতু টাকা পরিশোধের বিষয়, তাই এটি প্রধান অংশ অর্থাৎ ক্রেডিট পাশে বসবে।
এরপরে ক্রেডিট পাশে এসে এপ্রিলের 22 তারিখ প্রদেয় হিসাব উর্মি ট্রেডার্স পাওনা ছিল 15,000 টাকা, আমরা নগদে পরিশোধ করেছি 14,500 টাকা, বাকি 500 টাকা এখানে বাট্টা হিসেবে থাকবে। এটি হচ্ছে প্রাপ্ত বাট্টা। 22 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 27 তারিখ, জনাব সাগরের নিকট পাওনা টাকার 5% বাট্টাই পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। সাগরের নিকট থেকে পাওনা টাকা ছিল 28,000 টাকা, সেটা 5% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় করা হয়েছে। যেহেতু এই লেনদেনের দ্বারা টাকা প্রাপ্তি ঘটেছে তাই ডেবিট পাশে বসবে 27 তারিখ প্রাপ্য হিসাব, নাম হবে জনাব সাগর। এখানে বাট্টা প্রদান করা হয়েছে 28,000 টাকার 5% 1,400 টাকা এবং নগদে পাওয়া গেছে 26,600 টাকা। এরপরে 30 তারিখে লেনদেনটি ছিল চেক মারফত কর্মচারীদের বেতন প্রদান 12,000 টাকা। এটি ক্রেডিট পাশে 30 তারিখে এসে বেতন হিসাব বলে বসবে। যেহেতু চেক মারফত দেওয়া হয়েছে তাই ব্যাংকের করে 12,000 টাকা বসবে। এর পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যোগফল নির্ণয় করে ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করা। প্রথমে আমরা প্রদত্ত বাট্টার ঘরটা যোগ করে দিব, এটা নিয়ে শুধু যোগফলটা নামিয়ে দিলে হবে, এটাতে কোনো ব্যালেন্স সিডি আর থাকবে না। এরপরে ডেবিট পেশে নগদের ঘরটা যদি যোগ করা হয় 45,000 টাকা, 40,000 টাকা এবং 26,600 টাকা, এই তিনটি টাকা যদি যোগ করা হয় 1,11,600 টাকা আসবে। আবার ক্রেডিট পেশে নগদের ঘরে 20,000 টাকা, 25,000 টাকা, 14,500 টাকা, এই টাকাগুলো যোগ করলে 1,11,600 টাকার চেয়ে কম থাকে, অর্থাৎ ক্রেডিট পেশে টাকা কম থাকে। ক্রেডিট পেশে যে টাকাটি কম থাকবে সেটি হবে আমাদের এখানে ব্যালেন্স সিডি। এপ্রিলের 30 তারিখ ব্যালেন্স সিডি লিখে 52,100 টাকা কম আছে, এটাকে ব্যালেন্স সিডি হিসেবে লিখতে হবে। আর প্রাপ্ত বাট্টার করে যোগ করে 500 টাকা নামাতে হবে। একইভাবে ডেবিট পাশে ব্যাংকের ঘর যোগ করতে হবে। 65,000 টাকা আর 25,000 টাকা যোগ করলে 90,000 টাকা হবে। আর ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে দেখলে দেখা যাচ্ছে একটা হচ্ছে 15,000 টাকা আর একটা হচ্ছে 12,000 টাকা। এই দুটো টাকা যোগ করলে সেটা 90,000 টাকার চেয়ে কম হয়। কম টাকার পরিমাণ হচ্ছে 63,000 টাকা, অর্থাৎ ক্রেডিট পাশে 90,000 টাকার চাইতে আরো 63,000 টাকা কম, এটাও ব্যালেন্স সিডি হিসেবে থাকবে। তাহলে যোগফল 90,000 টাকা নামিয়ে দিয়ে যোগফলগুলো সব দুই টান দিয়ে বন্ধ করে দিতে হবে। যেটি এপ্রিল মাসের শেষ দিন অর্থাৎ 30 তারিখের ব্যালেন্স সিডি ছিল সেটা তার পরবর্তী মাসের 1 তারিখ, এপ্রিল মাসের পরবর্তী মাস হচ্ছে মের 1 তারিখ, সেটা ব্যালেন্স বিডি হিসেবে তার বিপরীত পাশে আসবে। তাহলে নগদে করে 52,100 টাকা আছে, সেটা ব্যালেন্স বিডি হিসেবে এসেছে নগদে। ব্যাংকের করে 63,000 টাকা আসে, সেটাও ব্যালেন্স বিডি হিসেবে ব্যাংকের করে এসেছে। আমাদের ক খ গ এই তিনটি কাজ ছিল, তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে।